কাকিমা তুমি এইভাবে টাকা না ধার দিও না, আমি তোমায় বারণ করছি। মা তোমার কাছে চাইলো আর তুমি টাকাটা ধার দিয়ে দিলে, আশ্চর্য। টাকাটা তো আমাদেরকেই শোধ করতে হবে তোমার। কি বলছিস? দিদি আমার কাছে টাকা চাইও নি আর আমি টাকা দিও নি। আর কিসের টাকার কথা বলছিস তুই? অত টাকা আমার কাছে থাকে নাকি? এই টাকা পয়সার জিম্মেদার তো তোর কাকা। এখন মেয়ের বিয়ের জন্য একটু গোছগাছ করছে, তার কাছে আমি অত টাকা চাইতে পারতাম নাকি? আর আমি চাইলেও দিত নাকি সে? আর সবচেয়ে বড় কথা হচ্ছে দিদি তো আমার কাছে টাকা চাইনি। আচ্ছা আচ্ছা বল তো তোরা কোন টাকার কথা বলছিস? হ্যাঁ শোনো, আমি তোমাকে বুঝিয়ে বলছি। এই যে মা বেড়াতে যাচ্ছে, এর জন্য তো একটা খরচা আছে। যতই লাগুক না কেন, সেই টাকাটা তো আমরা কেউ দিইনি। সেই টাকাটা মা নিশ্চয়ই কারোর কাছ থেকে ধার করেছে। এখন কার কাছ থেকে টাকাটা ধার করেছে সেটাই আমরা মার কাছে জানতে চাইছি। মানে যার কাছ থেকে ধার করুক না কেন, তার নামটা তো আমাদেরকে জানতে হবে, টাকাটা তো আমাদের তাকে শোধ করতে হবে। আচ্ছা, টাকা নিয়ে এত কথা বলছো কেন? সব ধার কি শোধ করা যায়? মানে বুঝতে পারছি না তোমার কথা। মানে কে এমন আছেন যে টাকাটা ধার দেবেন অথচ তাকে সেই টাকাটা ফেরত দিতে হবে না? প্রতীক্ষা, এনো। আর শোনো, মা তোমাদের দুই ভাইয়ের কাছে টাকা চেয়েছিল, মা তো সেই টাকাটা পাইনি, তাই সেই ধার শোধ করার দায় কিন্তু তোমাদের নেই। তোমাদের সেই ধার কেউ শোধ করতেও বলেনি, তাই ওটা নিয়ে তোমরা ভেবো না। দেখো, টাকা যখন তোমরা দাওনি, তার শোধ করার দায়ও যখন তোমাদের নেই, তখন মা কোথা থেকে টাকা পেয়েছে সেটা জানার অধিকারও তোমাদের নেই। বউ দিয়েছে, এই যে আমি তো ওদেরকে বলছি, শোন। কোনোদিন তো জানতেও চাসনি কথা। আর এই যে আপনি যে এখানে বসে আছেন চুপ করে, আপনি বলতে পারছেন না? হ্যাঁ, বউ যে টাকাটা দিয়েছে সেইটা তো বলছেন না। এত কথাটা আপনি গুছিয়ে বলছেন, বউয়ের কথাটা বললে কি মান যাবে? তাই বউয়ের কথা বলছেন না। বউয়ের মান উজ্জ্বল হবে, সম্মান বাড়বে, তাই বলতে ইচ্ছে করছে না, তাই না? হ্যাঁ, চুপ করো, তুমি বলে দিলাম চুপ করো পুতুল। কেন চুপ করবো? আমি কেন চুপ করবো? আমি সত্যি কথা বলছি, আমি চুপ করবো না। আমি জানি না নাকি? হ্যাঁ, আমি বাড়িতে থাকি না? হ্যাঁ, আমার চোখে ধুলো দিতে পেরেছিস তোরা? পারিস না গো। আমি সব খবর রাখি না। তা আমাদের বউটা খুব ভালো মানুষ, তাই নিজের মুখে কিছু বলছে না গো। তোর তো দায়িত্ব নাকি? তুই একটুখানি তো সবাইকে বলতে পারিস। তো কি কোনো ধমিজ্ঞান নেই? বৌমা দিয়েছে? বৌমা, তুমি দিদিকে 30,000 টাকা দিয়েছো? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তাহলে তো সবার আগে এই প্রশ্নটা আমার করা উচিত। হ্যাঁ না, মানে আমাকে তো জানতে হবে যে এই টাকাটা কোত্থেকে এলো। ও যেরকম আমার হেডমাস্টার মশাইয়ের কাছে গিয়ে সবটা জানিয়ে এসেছিল, আমাকেও তো একইভাবে হেডমাস্টার মশাইয়ের কাছে গিয়ে বলতে হবে যে এই আনঅ্যাকাউন্টেড টাকাটা কোত্থেকে আসছে আমার বাড়িতে। আমার তো জানার অধিকার আছে। যাও না, গিয়ে বলো, কথা বলো। উনি যদি আমাকে ডেকে পাঠান আমি নিশ্চয়ই যাব, এবং ওনার কাছে গিয়ে আমি তখন বলবো যে আমি টাকাটা কোথা থেকে পেয়েছি। পরাগ, বলছিলাম আর অশান্তি করো না। শোনো, সেদিন যখন তুমি এসে বললে বউ বাড়িতে নেই, কোথায় গেছে, আমরা রাগারাগি করলাম সব, সেই সময়টা তখন বৌমা গেছিল ওই বিপাশার সঙ্গে গয়নার দোকানে। ও নিজের গয়না বন্ধক দিয়ে টাকা এনে দিয়েছে আমার। আমি তীর্থে যেতে চেয়েছি, তোমরা আমায় টাকা দাও নে, তাই ও নিজের গয়না বন্ধক দিয়ে আমাকে টাকা এনে দিয়েছে। 30,000 টাকা দিয়েছে আমায়। না না, আমি নিতে চাইনি, আমি কিছুতেই নেব না সে টাকা, কিন্তু ও তো শুনলো নে, জোর করে আমার হাতে টাকাটা ধরিয়ে দিল। শোনো, বিশেষ করো, সেই টাকা ওই বউয়ের দেওয়া 30,000 টাকা নিয়ে আমি যাচ্ছি।
কথাটা আমার বলার কোনো ইচ্ছে ছিল না, কেননা আমি এখন বাড়িতে থাকবো না। কি জানি তোমরা আবার এই নিয়ে কি অশান্তি করো না করো, তাই আমি ভেবেছিলাম যে ফিরে এসে বলবো, কিন্তু মা আমি এই জন্যই বলেছিলাম যে আপনি কথাটা কাউকে বলবেন না। আমি নিজেও কাউকে বলতে চাইনি। আমি শুধু চেয়েছিলাম আপনার ইচ্ছেটা পূরণ করতে। আমি চাইনি যে ঢাক বাজিয়ে সবাইকে কথাটা জানাতে। তাই বলেছিলাম আপনাকে যে আপনি কথাটা কাউকে বলবেন না। এটা ভেবে নয় যে আপনার ছেলে অশান্তি করবে। ওর অশান্তি বন্ধ করার রাস্তা আমি জেনে গেছি। হ্যাঁ, একবার তো স্কুলে বলেছি, এবার থানায় যাব। থানায় এরকম মেয়েদের হয়ে অনেক মামলা হয়, আর মেয়েরা সেই সব ব্যাপারে অনেক সুযোগ সুবিধে পায়। স্বামীর অত্যাচারের বিরুদ্ধে লড়াই করার এখন অনেক রাস্তা হয়েছে। আপনার ছেলে তো কোনোদিনও বাইরের জগতের দিকে তাকিয়ে দেখে না, তাই এইসব হয়তো ওর জানা হয়নি। হ্যাঁ, আমাকে এসব জানতে হয়েছে। কি করব, পড়ে পড়ে মার খাচ্ছি তো, তাই জানতে হয়েছে। দরকার হলে কিন্তু আমি সেখানে যাব। আর এছাড়া স্কুল তো রয়েছে। স্যার কিন্তু আমাকে বলে দিয়েছেন, বারবার বলে দিয়েছেন যে যদি কোনো অসুবিধে হয়, আবার যদি ওরকম কোনো ঘটনা ঘটে, আমি যেন তাকে ফোন করি। এবং উনি এটাও আমাকে বলেছেন যে উনিও আমাকে মাঝে মধ্যে ফোন করে খোঁজ খবর নেবেন। তাই ওসব নিয়ে আপনি ভাবতে যাবেন না মা। আপনার ছেলে আর যাই করুক, আমার গায়ে হাত দিতে যাবে না। তুমি আমাকে জব্দ করার চেষ্টা করছো তো? ঠিক আছে, তুমিও জেনে রেখো শিমুল, আমিও কিন্তু একইভাবে তোমাকে জব্দ করার রাস্তাটা খুঁজছি। বাহ, কি সুন্দর স্বামী স্ত্রীর সম্পর্ক। আমি তোমাকে জব্দ করছি, তুমি রাস্তা খুঁজছো আমাকে জব্দ করার। এই তো সংসার। রাস্তাটা কে দেখিয়েছিল? কে দেখিয়েছিল রাস্তাটা? আমার স্কুলে কে গেছিল? কে গিয়ে কথা বলে এসেছিল হেড স্যারের কাছে? পথটা আগে কিন্তু তুমি আমায় দেখিয়েছিলে। তুমি আমার গায়ে হাত তুলেছিলে, তাই আমি বাধ্য হয়ে তোমার স্কুলে গিয়েছিলাম। শোনো শিমুল, অন্য কোনো স্বামী যদি হতো না, আর তার বউ যদি এরকম বেয়াদপি করতো, সে একেবারে মেরে ঠান্ডা করে দিত। আমি তো কিছুই করিনি, আমি শুধু সামান্য টোকা দিয়েছি মাত্র। তুমি যদি আমাকে 1000বারও মারতে, সেটা যেমন অপরাধ হতো, একবার মেরেছো কি মারার চেষ্টা করেছো, সেটা না সমান অপরাধ আমার চোখে। মারতে চাওয়াটাই না বড় কথা, শেষ পর্যন্ত মারতে পারলে কি পারলে না, সেটাই কোনো মানে রাখে না। যাই হোক, তোমাকে এসব কথা বলে কোনো লাভ নেই। তবে তুমি নাকি শিক্ষক, ভবিষ্যতে কারিগর তৈরি করছো। তবে আমার কি মনে হয় জানো, আর যাই হোক, তোমার শিক্ষক হওয়ার কোনো অধিকার নেই। আমি যদি এরপর লড়াই করি না, তোমার শিক্ষক হওয়ার বিরুদ্ধেই আমি লড়াই করব। শিমুল, গলাবাজি করো না, একদম গলাবাজি করবে না। আমার সাথে কিন্তু গলাবাজি করে কোনো লাভ নেই, আশা করি সেটা বুঝে গেছো। আমি না বুঝতে পারছি না, আমি যে এই যে বেরোবো কি করে এই অশান্তি মাথায় নিয়ে আমি বেরোবো বলো দেখি। দোহাই তোমাদের, তোমরা আর অশান্তি করো না বাবু। আপনি চিন্তা করবেন না মা, আমি তো বললাম আপনাকে, আপনার ছেলে এই যে গলাবাজি করছে, সেটা বন্ধ করার রাস্তা আমি পেয়ে গেছি। ওটা নিয়ে আপনি একদম ভাবতে যাবেন না। দেখো, নিজেই দেখো কেমন মেয়ে পছন্দ করে এনেছো। আমি না হয় খারাপ মেয়ে, আমি খারাপ বউ হয়েছি, কিন্তু তোমার বউ তো ভালো। তোমার জীবনটা না হয় সুখেই কাটবে। শুধু একটা কথা আমি তোমাকে মনে করিয়ে দিচ্ছি পলাশ, অকারণে তোমার বড় বৌদিকে অপমান করতে এসো না। তাহলে তোমার দাদার কপালে যা জুটেছে, তোমার কপালেও কিন্তু ঠিক একই রকম জিনিস জুটবে। কি বলতে চাইছো তুমি? প্রতীক্ষা, তুমি না এই ব্যাপারে ঢুকো না গো। দেখো, তুমি তো আর এ বাড়িতে থাকো না। তোমার স্বামী আমার ব্যাপারে কি কি ভাষা ব্যবহার করেছে, আমায় কি কি কথা বলেছে, সেটা বোধহয় তোমার জানা নেই। আর আমি না তোমাকে জানাতেও চাই না। এর কারণ, তোমরা সামনে বিয়ে করবে। এমনও হতে পারে যে কথাগুলো শোনার পর হয়তো তোমার মন বিগড়ে গেল। আর আমি সেই ক্ষতিটা চাই না। আমি কি চাই জানো? আমি চাই তুমি ঠেকে শেখো। তবে একটা কথা জেনে রেখো প্রতীক্ষা, মানুষ না এমনি এমনি কিছু করে না।
এই যে আমি তোমার বরকে এতগুলো কথা শোনাচ্ছি না, তার পেছনে কোনো গভীর কারণ আছে বলেই শোনাচ্ছি। আরেকটা কথা ভাই, অন্ধ হয়ে থাকতে চাইলে কিন্তু তুমি অন্ধ হয়ে থাকতে পারো, কিন্তু যখন ঝড় আসবে না তখন কিন্তু বেসামাল হয়ে যাবে। তাই বলছি, চোখ থাকতে না অন্ধ হয়ে থেকো না, চোখগুলো খোলা রাখো। তোমাকে আমি বিয়ে ভাঙতেও বলছি না, তুমি যে আমার দেওরকে ভালোবাসো সেই ভালোবাসা আমি তোমায় কমাতেও বলছি না। তবে একটা কথা জেনে রেখো, তুমি যে শুধু ভালোবাসাই পাবে তা কিন্তু নয়, ভালোবাসার সাথে আরো অনেক কিছুই পেতে পারো। যাক, মায়ের যাওয়ার সময় হয়ে গেছে, এই কথাগুলো বলতে গেলে আরো সময় চলে যাবে। তবে প্রতীক্ষা, তোমাকে একটা কথা বলি, আমি তো তোমার বড় যা হব, তাই বড় হিসেবে তোমার যদি আমার কাছে কোনো সাজেশনের প্রয়োজন হয় কিংবা আমার এক্সপিরিয়েন্স যদি শুনতে ইচ্ছে হয়, আমাকে বলো, আমি তোমার সাথে শেয়ার করব। খবরদার প্রতীক্ষা, তুমি কিন্তু এই মহিলার সঙ্গে কোনো কথা বলতে যাবে না। আরে আমি নিজে থেকে কথা বলতে গেছি নাকি? উনি যদি যেচে পড়ে কথা বলেন আমি কি করতে পারি? কি জানি, একদিন হয়তো এমনই হবে যে তুমি শুধু আমার সাথেই কথা বলতে চাইবে। আমি সেই দিনটা চাই না, কিন্তু তবু মানুষের তো কোনো কিছুই বলা যায় না। মা, এবার কিন্তু আপনার দেরি হয়ে যাবে, বাস কিন্তু ছেড়ে দেবে। বলি বৌমা, একটা কথা বলার ছিল। দেখো, আমি তো কোশ্চিন কালেও কোথাও যাইনি, তোমাকে কিন্তু সব দিক সামলে দেখে রাখতে হবে মা। আর এই আমার ছেলেদের সঙ্গে অশান্তি করো না, কেমন? তোমাদের অশান্তিতে আমার তো এই বাইরে যাওয়ার আনন্দটুকু আর থাকছে না। মা, আমি সোজা কথা সোজাভাবে বলবো, অশান্তি করব না। তবে হ্যাঁ, আপনার ছেলেরা যদি বেকায়দা কিছু বলে তখন তো মুখ খুলবই মা। হ্যাঁ, আপনি যদি এখন আমাকে বলেন যে সবকিছু মুখ বুজে সহ্য করে নিতে, মেনে নিতে, না মা, আমি কিন্তু সবকিছু মেনে নিতে পারবো না, কোনোদিনও পারিনি, আজও পারবো না। আমি তো বুঝেই গেছি মা, আমাকে এই বাড়িতে থাকতে হবে, তাই থাকার মতো ব্যবস্থাটুকু তো আমাকে করে নিতেই হবে। কেউ তো আমাকে ভালোবেসে আমার ভালোভাবে থাকার ব্যবস্থাটা করে দেবে না। বেশ, আর এই হাবলিটাকে খেয়াল রেখো একটু। ও দিদি, তুমি নিশ্চিন্তে যাও, আমরা সবাই আছি তো, পুতুলকে ঠিক দেখে শুনে রাখবো আমরা। ও পুতুল দি, বৌদি ভাই যখন রান্না করবে তুমি আমাদের বাড়ি চলে যাও। কেন লো? আমি তোর বাড়িতে যাবো কেন যখন বউ রান্না করবে? আরে বাবা, তুমি তো একা থাকবে না, আর বৌদি ভাই রান্না করবে, তখন তোমার বৌদি ভাইয়ের সাথে কথা বলতে ইচ্ছে করবে, কিন্তু বৌদি ভাইকে তো অফিসে রান্না করতে হবে, তাই না? সেই জন্য তুমি আমার বাড়ি চলে যাবে, আমি তোমাকে সময় দেবো। না না গো, আমার বউ যখন রান্না করবে না তখন ওকে আমার তো সাহায্য করে দিতে হবে, তাই না? ওকে আমি একা একা ছেড়ে যেতে পারি? আর বউ শোন, আমাকে একটু কাজকর্ম ভালো করে শিখে টিকে দে, বুঝলি তো? তাহলে তোর হাতে হাতে আমি সব কাজ করে দিতে পারবো। এমনিতেও আমার তো কাজ তো শিখতেই হবে, তাই না? আজ বাদে কাল আমার সংসার হবে, সেখানে গিয়ে তো আমার কাজকর্ম করতে হবে। আমি কিছুই পাই না বলে হাত গুটিয়ে বসে থাকলে শাশুড়ি ছেড়ে দেবে নাকি আমাকে? হ্যাঁ, ছেড়ে দেবে? তারপর যদি আবার আমার মায়ের মতো একটা শাশুড়ি কপালে জোটে, তাহলে তো হয়েই গেল। চুপ করতে পারিস না একটু? ও কি কথা? চুপ কর। কেন চুপ করবো? ঠিক আছে, হয়েছে, এখন এত কথা বলতে হবে না, মা বেরোচ্ছে না। প্রণাম করেছিস মাকে? প্রণাম করে আসি। আমার বিদেশ বিবাহে যাচ্ছে বলে কথা, তীর্থে যাচ্ছে, আমার ব্যাপার স্যাপার সবই এখন আলাদা। আচ্ছা, ঠিক আছে, শোনো, মন দিয়ে কথা কানা শোনো। বৌদিদির কথা শুনে চলবে, আর এদিক ওদিক চলে যাবে না কিন্তু। আমি বাড়িতে থাকবো না, কেউ কিন্তু তোমায় খুঁজে আনতে পারবে না, বলে দিল। বললাম তো, আমি বাড়ি থেকে কোথাও বেরবো না কাউকে না বলে। আমাকে তো বউকে পাড়া দিতে হবে, তাই না? আমাদের নতুন বউ বলে কথা। তুই একদম চিন্তা করিস না রে, তুই নিশ্চিন্তে ঘুরে আয়, কেমন? এই তো তুই চাইলে প্রণাম করে আইসা।
তোমার দেখো দেখি কি প্রণামের ঘটা লাগিয়ে দিলে এরা। ঠিক আছে ও তুতুল, একটা কাজ করিস মা, ওই হাবলিটাকে একটু দেখিস রে, আর এই মাঝে মধ্যে এক একবার আসিস বৌদির কাছে, কেমন? চিন্তা করো না জেঠুমনি, তুমি নিশ্চিন্তে যাও। মা আমি বলছি কি, আপনি যখন বাইরে যাচ্ছেন মন খুলে বাইরে যান। সংসারে পিছুটান রেখে তো মন খুলে বাইরে গিয়ে আনন্দ করতে পারবেন না। কাকিমা সাবধানে যেও, হ্যাঁ, আর সাবধানে ফিরেও এসো। হ্যাঁ হ্যাঁ মা, সেই কথাই বলো, যেন সাবধানে সাবধানে ফিরে আসতে পারি। ও পরাগ পলা, বলি কি হলো? সব মুখ ঘুরিয়ে রইলে যে, রাগ হয়েছে নাকি? ও কি কথা? না 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 না, আমি তোমার বউকে একবারও বলিনি ও গয়না বাঁধা দিতে। না না, এখন টাকাটা দেবে কে? প্রতি মাসে তো টাকাটা দিতে হবে নাকি? আচ্ছা পলাশ, টাকাটা তো আর তুমি দেবে না, তাহলে তোমার চিন্তা করার তো কোনো কারণ নেই। শুধু শুধু একটা বাড়তি খরচ। আর শুধু তাই না মা, তোমার বৌমার বাপের বাড়ি থেকে এরপর তো বলবে যে তোমার বৌমার বাপের বাড়ি থেকে দেওয়া গয়না বন্ধক রেখে তুমি ঘুরতে গেছো। সেই কথাটাও কিন্তু তুমি মনে রেখো। যদি কথা শুনতেও হয় অবস্থার গতিতে, তাহলে বেড়াতে যাক, ফিরে এসে কথাটা শুনবেন উনি। তোমাদের সৌজন্যে তো মায়ের বাড়ি থেকে বাইরে বেরানোটাই হতো না, আর ভবিষ্যতেও হতো বলে আমার মনে হয় না। একটা ব্যাপার ভেবে খুবই অবাক লাগে, মা দুই ছেলেকে বড় করেছেন ঠিকই, কিন্তু দুই ছেলের মধ্যে কাউকেই মানুষ করতে পারেননি। বরঞ্চ মেয়েটার দিকে ধ্যান দেয়নি। মেয়েটাই কিন্তু আপনার মানুষ হয়েছে মা। এত যে ধ্যান দিলেন ছোট থেকে ছেলেদের ওপর, কি করলেন? এক একটি তো স্বার্থপরে গুরু ঠাকুর তৈরি হয়েছে। নিজের মায়ের সাথে কি ব্যবহার করতে হয়, মায়ের প্রতি কি কর্তব্য আছে, সেইটুকুও জানে না। আমি তাই ভাবছিলাম যে বুড়িটা তো আজকে নেই, যদি একা একা ঘুমোই, তুই যদি না আসিস তাহলে না আমি ঘুম ভয় পেতুম, জানিস তো। আসলে কি বলতো, যাই করুক না কেন বুড়িটা তো ওপরেই থাকে। আমার যদি কোনো দরকার হয় তাহলে তো আমি বুড়িটার কাছে যেতে পারি, তাই না? সেই জন্য বুড়িটা কি বলতো, আমাকে রোজ দিন জড়ি ধরে শুয়ে থাকে, আমি ঘুমাই, তারপর বুড়িটা নিজের ঘরে যায়। আর আমার এমন বাজে অভ্যেস হয়েছে, তোকে কি বলবো, মা জোরে না ধরলে আমার ঘুমই হয় না। তাই জন্যই তো ভাবছিলুম তোকে একবার একটু ডাকবো। আবার ভাবলুম তোর বর যদি আবার আমাকে বকাবকি করে। তোর বরটা তো মানুষ নয়, একটা দানব, রাক্ষস, জন্তু, জানোয়ার। আচ্ছা তুমি ওপরে একা আছো এটা জেনেও আমি নিচে শোবো, হতে পারে বলো? তবে পুতুল দি একটা কথা বলি, নিজের ভাইয়ের ব্যাপারে না এরকম কথা বলতে নেই। চুপ কর দেখে, নিজের ভাই ব্যাপারে বলতে নেই। ও আমার ভাই না ছাই, ও তোর সাথে এমন খারাপ ব্যবহার করে, তোকে এরকম বাজে বাজে কথা বলে, আমার ভাই হতে যাবে কোন দুঃখে? আমি কোনোদিনও ওদেরকে ভালোবাসিনি, কোনোদিন না। দুটো ভাই আমার একদম নচ্ছা যাকে বলে। তবুও আমি বলবো, জানিস তো শিমুল, আমার ছোট ভাই থেকে না আমার বড় ভাইটা ভালো ছিল, একটু হাওয়া বাবা ছিল, ভালো ছিল। এখন তো দেখতে পাচ্ছি ও বাবা, কালে কালে সে ওরম একই হয়েছে, তাই না? তুই তো বাপু এ বাড়িতে কদিন হলো এসেছিস বল, তাই না? আমার মা বুড়িটা তো তোর সাথে কি খারাপ ব্যবহার করে, উঠতে বসতে তোকে মুখ করে। তাও তো তুই আমার মা বুড়ির জন্য গয়না বাঁধা দিয়ে টাকা এনে দিলি, কত কিছু করিস তুই আমার মা বুড়ির জন্য। আমার মা বুড়িটা কত খেয়াল রাখিস। আমার মা বুড়িটা কি সেই সব নিয়ে কিছু ভাবে নাকি বলছে? আচ্ছা ঠিক আছে ছাড়ো, দেখো মানুষটা বাইরে গেছে, ওনাকে নিয়ে আর এসব কথা বলো না। এই বউ, বলো। বুঝেছি,
মায়ের জন্য মন কেমন করছে তো? জানিস তো আমি না মা বুড়িটাকে যতই রাগ করি তার উপর, যতই ঝাল করি না কেন, আর যতই মুখ করি না কেন, আমার না মা বুড়িটা না থাকলে খুব কষ্ট হয়। সেটাই তো স্বাভাবিক, মা বলে কথা, মন কেমন তো করবেই। কিন্তু দেখো দেখতে দেখতে না এই 1-2 দিন ঠিক কেটে যাবে। আর এই যে আমার দিকে তাকাও, আমি তো আছি। তুই আছিস এটাই তো আমার রক্ষে, নলে যা আমার কি হতো। আচ্ছা আমি যদি না থাকতাম মা কি যেত বলো তোমাকে ফেলে? একা ফেলে কখনো যেত না। তা অবশ্যই ঠিক, কোথাও কোনোদিনও যাওয়া হয়নি আমার মা বুড়িটার। আসলে আমার বাবাটা তো খুব একটা ভালো ছিল না। আমার বাবাটা আমার মা বুড়িটাকে খুব জ্বালাতন করেছে, আমার মা বুড়িটা খুব জ্বালাতন ভোগ করেছে, অনেক কষ্ট পেয়েছে। সেজন্যই তো মাঝে মাঝে এখন এমনটা করে আমার মা বুড়িটা। তবে কি জানিস, আমার মামা বাড়িটা কিন্তু অনেক বড় লোক, অনেক বড় লোক, ওটা অনেক টাকা আছে। কিন্তু হলে কি হবে, আমার মাটাকে তো পাত্তাই দেয় না। কেন বলতো? আমার জন্যে। আমি যেমন হাবলি হয়েছি, আমি এমন একটা অপদার্থ হয়েছি না, সেই কারণে ওদের আমাদের পরিচয় দিলে তো লজ্জায় লাগবে, তাই না? মান সম্মান যাবে, সেই কারণে ওরা আমাদের পরিচয়ও দেয় না, আর আমাদেরকে কোনো অনুষ্ঠানে ডাকেও না।